বলছি দিদি শহরে গিয়ে কিসের ব্যবসা করবা? ভাবতেছি এখন তরমুজের ব্যবসা করবো। তরমুজের ব্যবসা নাকি বিশাল লাভ। হ্যাঁ লাভ মানে 20 টাকায় কিনে 100 টাকা বিক্রি। আরো যদি যারা চাষ করে তাদের কাছ থেকে কিনে বিক্রি করা যায় তাহলে 25 টাকা লাভ হয়। কিন্তু এমএলএ বাবুর কথাটা মনে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, 4 জন একসঙ্গে কাজ করলে যে কোনো কাজে আমরা সাকসেস বা সফলতা পাবোই। আর 2 দিন লেট হয়ে গেল আর কি করা যাবে। লেট হলেও ভালো হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে তো ট্রান্সফার করাই নিছি, না হলে ঝামেলা হতো। যা হয় ভালোর জন্য হয়। বলছি দিদি একবার এমএলএ বাবুর ফোন করতে। ওরে বাবা না, ওইখানে পৌঁছানোর পরে ফোন করবানি। এখন শুধু শুধু ফোন করলি পারে কেন গালাগালি দিল। ওনার বউ তো আবার ওনার উপর সন্দেহ করে। ওনার বরটা এরকম সাদা সিম্পল, তাও সন্দেহ করে কেন কে জানে। ও যে যা বলে বলুক, আমাদের কাজটা তো হয়ে গেছে। আর একটু বেশি অ্যামাউন্ট পেতাম, কিন্তু এখন 4-এর উপর দিয়ে কাজ চালাতে হবে। ওরে বাবা মোটে পাওয়া যায় না, তা 4 পাওয়া গেছে, অনেকই পাওয়া গেছে। এখন ছোটখাটো বিজনেস যে কোনো সময় শুরু করে দেওয়া যায়। ঠিক বলেছিস। বলছি দিদি শহরেতে কোথায় যাই উঠবা? আমার এক চাচাতো ভাই থাকে, তার সাথে কথা হয়েছে। সে বলিছে আমার এখানে আসো, তারপর আমি একটা ব্যবস্থা করে দেবো। হ্যাঁ ওখানে অনেক কলেজ ফলেজ আছে, ওখানে যে কোনো একটা দোকান দিলেই চলবে। হে ও কি আছে রে ওই মালটা? ওটা মনে হচ্ছে হাগুর বউ। বলছে আমাদের কথা আবার জেনে ফেলেনি তো? জানার কোনো চান্সই নেই। আর কেউ নরম হবা না, বুঝতে পারিস? কিছু বললি মুখে জুতো দিয়ে বাড়ি দেবো। ভালো আছো তোমরা? হ্যাঁ কলগেটের মতন আছি। সবাই মিলে কোথায় যাচ্ছ? একটু দীঘা যাচ্ছি ঘুরতে। হ্যাঁ অনেকদিন হাওয়া বাতাস চেঞ্জ করি না তো, তাই ভালো দীঘা থেকে একটু ঘুরে আসি। বলছি তুমি এটি কি মনে করে? এই তো তোমাদের কাছেই আসলাম। তোমাদের ওই ভাড়া বাড়ি গিয়েছিলাম, ওনারা বললো এরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আরে বাবা না, বাড়ি ছেড়ে চলে যাচ্ছি না, একটু দীঘায় ঘুরতে যাচ্ছি। ওখানে ভাবছি একটা ছোটখাটো ব্যবসা ট্যাবসা করা যায় নাকি। বলছি কি আমার স্বামীটাকে কি দেখেছো তোমরা? আমরা কি করে দেখবো? আমার স্বামী তোমার স্বামী তো একই স্বামী, আমরা তো পুরো ত্যায্য স্বামী করে দিছি। আমরা তো শুধু তোমার হাতে উঠাই দিছি, এখন তুমি যেভাবে চালাবা সেইভাবে চলবে। আমরা কোথাতে খবর পাবো? না 2 দিন হলো বাড়ি আসছে না তো, তার জন্য। বাড়ি আসছে না মানে? ওই আমার সাথে একটু রাগারাগি করে বাড়ি থেকে বেরোইছে, তার আসেনি। কি বলো? আমরা তো এত বছর সংসার করেছি, কোনোদিন তো এরকম করেনি। তাই আমি ভাবলাম তোমাদের কাছে আসে নাকি। বাবা আমাদের কাছে আসবে কেন? নতুন বউ কি আমাদের কাছে আসে? বলছি দিদি হাগু কোথায় যেতে পারে সেটা আমরা কি করে বলবো? তোমার সাথে ঝগড়াঝাটি হয়েছে তোমরা জানো। বলছি আমার বিয়ের আগে তো তোমাদের সাথে সংসার করতে হতো, এরকম রাগারাগি হলে কোথায় যেত? আমাদের সাথে কোনোদিন এরকম ঝগড়া হয়নি, আর হলেও বাড়ি ছেড়ে কোনোদিন যায় নাই। ভারী জ্বর রাগ হয়ে একদিন কথা বলতো না, কিন্তু বাড়ি ছেড়ে কোনোদিন যায়নি। কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি। বলছি ঝুমা তোমার স্বামী কোথায়? ওই পোড়ামুখো মিনছে, ওর কথা আর বলো না। ওরে ত্যায্য স্বামী করে দিছি কোন কালে। বলছি সে কথা তো তোমার জানার কথা। আমার স্বামী ঝুমার স্বামী কোথায় গেছে সব তো তোমার জানার কথা। আরে বাবা ওরা নাকি শহরে গেছে, ওই পাদুর পড়াশোনার জন্য গেছে। এখন মোটামুটি আমার হাগুও গায়েব হয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। আমার স্বামীটারে 2-3 দিন না দেখলে ওর ভালো লাগছে না। এখন কি যে করি কিচ্ছু বুঝে পাচ্ছি না। বলছি পোড়ামুখোটারে ফোন করো। ফোন নেয়নি গো, ফোন বাড়ি রেখে গেছে। 3-4 দিন হলো স্বামীটাকে দেখি না। এখন মনটা খারাপ লাগছে। একটু আগে যে বলে 2 দিন, ওই তো 2 দিন না 4 দিন। বাবা স্বামীর জন্য মন খারাপ করছে? খালি মন খারাপ করছে, মন প্রাণ সব কিছু খারাপ হচ্ছে। কোথায় এখন খুঁজে পাই কিছু বুঝে পাচ্ছি না। আমার মনে হয় সবগুলো এক জায়গায় আছে, বুঝতে পারিস? আমারও তাই মন বলছে হাগু মনে হয় শহরে চলে গেছে, কিন্তু কোথায় গেছে কি করে খুঁজে পাবো? ওই মাস্টার আছে না, মাস্টারের কাছে যাও। মাস্টার যদি জানে তো জানলো, না তো কেউ জানবে না। মাস্টারের কাছে 2 বার গেছিলাম, বলছে জানে না। এ হতেই পারে না, আমি বিশ্বাস করি না। কি বলছো? মাস্টার জানবে না? এ কথা হতেই পারে না। মাস্টাররা না বলে ওরা কোনো কাজ করে না। তাহলে স্যার আমার বললো না কেন? কে জানে, মনে হয় বারণ করেছে ওরাই বলতি। ওই তো স্যারই জানে, বুঝছো? স্যারের পিনিক পানাক দিয়ে ইমোশনাল হয়ে বলবে না। বলছি তোমরা যদি 2-4 দিন থেমে যেতে না ভালো হতো। আমি স্বামীটারে খুঁজতে ভালো হতো, কারণ কি তোমরা এতদিন সংসার করেছো তো, তোমরা জানো কি করতে পারে কি না করতে পারে। আমার এখন মন প্রাণ সব কেঁদে উঠছে। দেখো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, বুঝতে পারিস? দীঘায় যাওয়ার। এখন ক্যান্সেল করে দিলে অনেক টাকা লস হবে। বলছি লসের টাকা আমি দিতাম না। না এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তো যাবো তো যাবো। কবে আসবা তোমরা? এই তো 4-5 দিনের ভিতরে চলে আসবো। 4-5 দিন দীঘায় কি করবা? ভাবিছি ওখানে পুঁটি মাছের ব্যবসা করবো। আমি নারকেল বেচবো, আমি পপকর্ন, আর আমি চা। তোমরা যদি থাকতে না খুব ভালো হতো। আমার স্বামীটাকে খুঁজে পাচ্ছি না, আমার খুব খারাপ লাগছে। বলছি পোড়ামুখো বাড়িতে বিদায় হয়েছে তো ভালো হয়েছে, তুমি মন খারাপ করছো কেন? বলছি যার সময় টাকা পয়সা কিছু দিয়ে গেছে। টাকা পয়সা কোথার থেকে দেবে? সব টাকা ব্লক হয়ে গেছে, কিচ্ছু টাকা দিয়ে যায়নি। এখন সংসার খরচা কি করে চলবে তাই ভাবছি। টাক মাথা বুড়ো শয়তান আছে বললেই হবে না। আর বলো না দিদি কি ভালোবাসি। একবেলা না দেখে আমি থাকতে পারি না। কিন্তু এইভাবে আমার ছেড়ে চলে যাবে আমি ভাবতে পারিনি। ও পোড়ামুখোর সবসময় দরকার হচ্ছে বন্ধু, বন্ধু ছাড়া হাত দিয়ে যেতে পারে না। যাই দেখো সব গোষ্ঠীর মাথা ওই এক জায়গায়। তুমি খবর নাও, স্যারের কাছ থেকে খবর পালি, যাই দেখবা সবগুলো একসাথে হানা দেশে এক জায়গায়। বলছি দিদি 2 দিন থেকে যাও না, আমার একটু সাহায্য করে যাও না। দেখো আমরা দীঘাতে আসি, তারপর তোমার সাহায্য করবানি, বুঝতে পারিস? আরো 4-5 দিন স্বামীর ছাড়া আমি কি করে থাকবো? থাকো চোখ নাক মুখ কান বুঝে। বাড়ি একা একা ভাল লাগছে না। কেন তোমার বাবা মা নেই? আর বলো না, আমার বাবা সুদির ব্যবসা করেছে। কারা জন্য 4-5 লাখ টাকা নিয়ে গায়েব করে দিয়েছে। এখন পাগল হয়ে গেছে আমার বাপ, শহরে গেছে খুঁজতি তোমার জামাইরি, মানে আমার জামাইরি, মানে ওই হাগুরি। বলছি তোমার বাবা আবার সুদির ব্যবসা করে? আর বলো না, 4টা না 5টা মহিলারে বলে টাকা দিয়েছে, সে টাকা নিয়ে গায়েব হয়ে গেছে। এখন ফোনও উঠছে না, সুইচ অফ করে রাখিছে। দেখো সুদির ব্যবসা বিশাল কঠিন জিনিস, ও না বুঝলি করা মুশকিল। কে জানে বাবারে পুমপাম দিয়ে টাকাগুলো নেছে, এখন গায়েব হয়ে গেছে। এখন সংসার চালানোর খরচা নেই। বলছি আমাদের সময় হয়ে গেছে, এখন বাস আসবে, বুঝছো? ডাইরেক্ট বাস ধরে দীঘায় চলে যাবো। বলছি দিদি তাহলে আর হাগুড়ি খুঁজে পারো ওই একটাই লাইন? হ্যাঁ
ওই বুড়ো ঢ্যামনার ধারে যাও, ঢ্যামনা সব খবর জানে। কিন্তু বললো না যে নির্ঘাত বারণ করেছে ফুটোর বাচ্চা। ঠিক বলিস দিদি, ফুটো ছাড়া এইসব শয়তানি বুদ্ধি কেউ দিতে পারে না। আমার তো মনে হয় ফুটো আর ঢ্যামনার বুদ্ধি। বলছি ওদেরকে যদি ধরতে পাও না, আমার বারে একটু কচু ঘুষে দিও মুখি। ঠিক আছে, আমি আসছি দেখি স্যারের বাড়ির থেকে। বলছি তোমাদের ফোন নাম্বার দাও না দিদি। হ্যাঁ আসলে কি আমাদের নতুন সিম কার্ড নিতে হবে। ওই আজকেই মোবাইল কিনেছি, এতদিন আমাদের কাছে মোবাইল ছিল না। সিম কার্ড ভাবছি দীঘায় যাই নেবো। তাহলে এক কাজ করো, আমার নাম্বারটা নাও, সিম কার্ড নিলে বাড়ি ফোন করো। আচ্ছা বলো। 003200420052। বাবা স্পেশাল নাম্বার তো, লিখে নাও। না না, এত শৌখিন নাম্বার লেখা লাগে, মনে আছে। ঠিক আছে, আমি আসছি তাহলে, স্যারের বাড়ি যাচ্ছি। আচ্ছা। বলছি কি, ওর বাপের টাকা যে আমরা মারিছি তা এখন জানতে পারিনি, আর পারবেও না। এখন আমরা উড়নচু হয়ে যাবো, আর খুঁজেও পাবে না। আর ওর বাপ গেছে শহরে। এই সর্বনাশ করেছে। বলছি আমরা তো শহরে যাচ্ছি, বুড়োর সাথে যদি দেখা হয়। তাই তো, সে কথা তো ভাবিনি। আরে বাবা, এ তো নতুন একটা লোচা। না না, কোনো টেনশন নেই। আমরা টাকা নিয়েছি, তার কোনো প্রমাণ আছে? কেন কাগজপত্র দিছিলাম না? তো হাবি যাবি কাগজপত্র। তারপরে বুড়ো যদি বেশি নাটক করে বুড়োর নামে টালতু ফালতু কেস দিয়ে ঝুলাই দেবো। ঠিক বলিস, আমরা চারজনে একসাথে থাকবি, বুড়ো কি করবে? বুড়োরে কাদা চাপা দিয়ে দেবো। বেলনের বাড়ি দিলি বুড়োর কোনো খোঁজ থাকবে না। চল চল, বাস আছে। বলছি ফুটো, এখন শরীরের অবস্থা কেমন? স্যার এখন কোনো সমস্যা নেই, আপনি ছুটি দিলে এখন বাড়ি যেতে পারি। না না স্যার, একদম ছুটি দেবেন না, একবার অপারেশন করে তারপর ছুটি। শালা কি বলছিস তুই? হ্যাঁ, একটা ইঞ্জেকশন ফুটো দিয়ে আমার জীবন কান্দে যায়। হ্যাঁ অপারেশন? কিচ্ছু হবে না, ইঞ্জেকশন দিলে কিচ্ছু টের পাবে না। বলছি কি স্যার, এই অপারেশন না করে ঠিক করা যায় না? না না, তোমার যে পরিস্থিতি, তোমার ওই অপারেশনই করতে হবে। বলছি কি স্যার, আপনাদের হসপিটালের সুবিধা সবই ভালো, কিন্তু ওই যে চশমা পরা নার্স আছে না, আসে এমনি ঘপা ঘপ ইঞ্জেকশন দিতে চায়। আপনি বলে সকালবেলা বলেছেন ইঞ্জেকশন দেওয়ার কথা। কই না তো, একটা ইঞ্জেকশন দিতে আসলো যে স্যালাইনের ভিতরে। কি বলছো? হ্যাঁ স্যার, হ্যাঁ আমরা দিতে দিইনি। বলছি স্যার, আজকাল ডাক্তারের থেকে নার্স লোক বেশি বোঝে স্যার। দাঁড়া, ওকে দেখছি আমি। একদম ক্রিটিক্যাল পেশেন্ট, এই পেশেন্টের উল্টোপাল্টা ট্রিটমেন্ট করে দিতে একদম শেষ হয়ে যাবে। বলছি স্যার, দেখেছেন আমায়? কি শুনছেন এইসব? কি হয়েছে স্যার? হ্যাঁ, এমন ভঙ্গি করছে যেমন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কি শুনছি, তুমি পেশেন্টের স্যালাইনের ভিতরে নাকি ইঞ্জেকশন দিতে যাচ্ছিলে? আসলে কি স্যার, প্রচন্ড পেটে ব্যথা করছিল, তাই ভাবছি একটা গ্যাসের ইঞ্জেকশন দেবো। তোমাকে কে বলেছে? না মানে, আপনি সবসময় সব রুগীরই দেন তো, তাদের যন্ত্রণা দেখে আমি সহ্য করতে পারিনি, তাই ভাবছি একটা গ্যাসের ইঞ্জেকশন দেবো। মাতবরি খাটাই না, বুঝতে পারিস? কোন রুগীর কোন ইঞ্জেকশন দেবো, তারপর চিত হয়ে পড়লে পারে তুমি তো হাই হাই করবে, আর আমাকে জীবন কেন্দ্রে যাবে। শোনো, কোনো পেশেন্টে আমার কথা ছাড়া, আমার প্রেসক্রিপশন ছাড়া যদি ইঞ্জেকশন দিছো বা ট্যাবলেট দিছো, তোমার কিন্তু অবস্থা টাইট। না স্যার, আমাদের আর ভুল হবে না, ভালো করে টাইট দেন। বলছি কি ইঞ্জেকশন দিতে যাচ্ছিলে? ওই স্যার, গ্যাসের ইঞ্জেকশন। কি নাম? ওই স্যার, র্যান্টাক। দেখেছেন স্যার, আপনার অ্যাসিস্ট্যান্ট মানে ওই যে হেল্পার বড় হয়ে যাচ্ছে। দেখো, আমাদের একটা হসপিটালের একটা রেপুটেশন আছে, এইসব উল্টোপাল্টা কাজ করো না যেন, ঠিক আছে? ভুলে গেছে স্যার, এখন থেকে আর এইসব করবো না কোনোদিন। ঠিক আছে। বেঁচে গেছে এ যাত্রায়। বলছি স্যার, এই মেয়ে কিন্তু সুবিধার না। মানে? হ্যাঁ স্যার, ঠিকই বলেছে। এই মেয়েরে আমরা আগে থেকে চিনি, নার্স রে। আগে আমাদের গ্রামের হসপিটালে কাজ করতো, ওখানে চিটিং বিটিং কেচে মোটামুটি ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। দেখি, আমি ওর উপর কড়া ব্যবস্থা নেবো। ভালো নার্স পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেই ওকে বাতিল করে দেবো। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো ফুটো, তোমার জন্য একটা গুড নিউজ আছে, সেটা বলতে ভুলেই গেছিলাম। কি স্যার? ওই যে তোমার যে মোটামুটি লিভার ডোনেট করবে লোক পাওয়া গেছে। স্যার কত টাকা লাগবে স্যার? টাকার কথাবার্তা এখনো হয়নি, বুঝেছো? বলছি কে এই মহান ব্যক্তি যে আমার ফুটোটাকে লিভার ডোনেট করবে? আরে লিভার বেশি ডোনেট করা লাগে না, অল্প একটু আইনে জোড়াই দিলি পরে বড় হয়ে যায়। আম গাছের মতন স্যার। ওরকমই ধরো। ঠিক আছে, আমি এখন আসছি। ওই যে পাদু আসলি পরে পাঠাই দিও, ঠিক আছে? আর ওই ঢ্যাবনারে। আচ্ছা স্যার। বলছি আপনি তো স্যার আমাদের নাম সব জেনেই গেছেন। তোমরা যা কমেডি করো, তোমাদের নাম মনে রাখলে হয়। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর সবসময় এই ফুটোর দিকে খেয়াল রাখবা, ঠিক আছে? কোনো সময় যেন টেনশন না নেয়। না স্যার, আমি হচ্ছে লাল ব্যাটারি, যতক্ষণ আমার ব্যাটারিতে চার্জ আছে ফুটো দ্বারা কোনো টেনশন হতে দেবো না, সবসময় হাসাই খুশাই রাখবো। হ্যাঁ, যত হাসি খুশি থাকবা তত শরীরটা ভালো থাকবে। ঠিক আছে স্যার। লাল ব্যাটারি, নার্সটা কিরকম ধাওয়া খাওয়ালি? এ তো কিছু না, ও বেশি ফাজলামিতি করলি ওর হসপিটালটাই বিদায় করে ছাড়বো। বলছি তখন বলছিলি স্যারের সাথে কথা বলাই দিবি। হ্যাঁ হ্যাঁ, দেবো, ফোন নিয়েছি, দাঁড়াও। এই ডাক্তারবাবু ছেলে বলে তোমার দিইনি এতক্ষণে। দে দেখি, ফোন ধরাই দে। এই নাও ধরো, দে দেখি। হ্যালো। হ্যাঁ স্যার, আমি ফুটো বলছি। আরে বাবা, কতদিন ধরে তোমার সাথে কথা বলবো সে বলার সুযোগই পাচ্ছি না। বলছি স্যার, আমার শরীরটা সেরকম ভালো ছিল না তো, হ্যাঁ তাই একটু হসপিটালে ভর্তি ছিলাম, এখনো আছি। কেন, তোমার বা কি হয়েছে? ওই একবারই পচা বিরিয়ানি খাইয়ে পেটে ব্যথা হয়েছে, তাই একটু হসপিটালে আইছিলাম, সেলাইন টেলাইন চালাই দিলে এখন একটু কমিয়েছে। তা ভালো আছো তখন? হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? ভালো আছি। বলছি বাড়ির সবাই ভালো আছে? ভালো তো আছে, ছেলেটা যা জন্ম হয়েছে পুরো জীবন পুরো কান্দাই দিচ্ছে। কেন স্যার? বিশ্ব বাতিল। আমি যা দেখতেছি ও তোমার কাছে পাঠাতে হবে মানুষ করতে। কি যে বলেন স্যার, এই মূর্খ মানুষ, হ্যাঁ আমি কি করে মানুষ করব? রে পুরো একদম সকালে বিকালে কষার বাড়ি দিতে হবে, এরকম বাতিল হয়েছে। কি বলছেন স্যার? আর বলো না, বিশ্ব বাতিল। বলছিলেন স্যার একটা কথা শুনবো? হ্যাঁ বলো না। বলছি হাগুদা কেমন আছে? হাগুদারে পাওয়া যাচ্ছিল না, হাগুদা কি বাড়ি আইছে? হ্যাঁ বাড়ি আইছে তো, ওই একদিনের জন্যই কোথায় যেন গেছিল, ওই দুটো ছাগল কিনে নিয়ে আইছে, বুঝতে পারিস?
ও, ছাগল কিনতে গেছিল? হ্যাঁ, তা এখন কেমন আছে? ভালো সুখী শান্তিতে আছে। সেদিন বউ নিয়ে আইছিল তো আমাদের বাড়ি, মুড়ি চানাচুর খেয়ে গেছে। ভালো থাকলেই ভালো, হাগুদা ভালো না থাকলে আমারও ভালো লাগে না। আরে তুমি টেনশন করে না, মোটামুটি আগের দুটো বউ তাই বউটা একটু ভালো, একটু দরজাল হলেও মোটামুটি হাগুড়ি ভালোই বাসতেছে, বুঝতে পারিস? সে হাগুদারে ভালোবাসলেই হবে, আর কেউ বাসুক আর না বাসুক। বলছি আসো তো একবার ঘুরে টুরে যাও। না স্যার, হ্যাঁ পাদুর পরীক্ষা আছে সামনে, ওর পিছনে অনেক ঝামেলা আছে, তার জন্য অনেক লেবার দিতে হচ্ছে। বলছি ঢ্যাবনাওয়ারা সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। বলছি আমার সামনে ছুটি পাবানি, হ্যাঁ ছুটি পালি তখন আসবানি। ঠিক আছে স্যার, বলছি স্যার রাত 15 দিন পরে আসেন, এখন আমরা বিশাল ব্যস্ত, আপনার সাথে দেখা না করতে পারলে আপনি আবার মন খারাপ করবেন, বুঝতে পারছেন? ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে স্যার, প্রণাম নেবেন, রাখছি। আচ্ছা। কি বললো? তোর কথাই ঠিক ভাই, হ্যাঁ চলে আইছে হাগুদা। আরে বাবা, হাগুদা ভালো আছে, তোমার আগে তুই বলিস না বউটা নাকি হাগুদারে ভারী ভালোবাসে, তা কিন্তু আমাদের চোখে দেখতে পারে না, বুঝতে পারিস? আর চোখে দেখবেই বাকি, এত লোকের রান্না বান্না একটা ঝামেলার সৃষ্টি না। হ্যাঁ ঠিক বলেছিস, হাগুদা সুখী থাকলে আমি সুখী। বলছি এখন তোমার মনটা শান্ত হয়েছে তো? শান্ত মানে আমার রোগ ফোক এখন নাই, বুঝছিস, বাড়ি নিয়ে গেলেও হয়। না না, এইসব হাবি যাবি কাজ করলে হবে না, এবারে একবারে ক্লিয়ার করে নেবো। বারবার হসপিটালের চক্কর কাটা এসব ভালো না। তারপরে উপরে এইসব নার্স ফার্সের উপর বিশ্বাস করা যায় না, এটা একটা চিটিং বাস, কখন কি করবে তার বলা যায়। বলছি পাদু কখন আসবে? এই তো আসবে, এক্ষুনি চলে আসবে। বলছি একটু ঘুমাইছে, বুঝছিস, একটু ঘুমাচ্ছি। আচ্ছা তুমি ঘুমা, আমি ওখান থেকে বসছি, তুই একটু বাইরে ঘুরে টুরে আয়। না না, যতক্ষণ ওই নাচ বাড়ি না যায় ততক্ষণ আমি কোথাও যাবো না, এখানে পুরো দেয়ালের সাথে সেটে থাকবো। ফুটোটা যতক্ষণ ঘুমাই ততক্ষণ আমি একটু সাপের গেম খেলি, এইদিকে একটু হেলান দিয়ে বসি। বলছি তুমি এখনো যাওনি? আমি কোথায় যাবো, আমাদের পেশেন্ট যতক্ষণ ভর্তি আছে আমি কোথাও যাবো না। আরে বাবা, রোগীদের একটু একা থাকতে দাও, একটু ফ্রেশ মাইন্ড হবে। যতক্ষণ তুমি হসপিটালে আছো ততক্ষণ তোমার উপর আমার ভরসা নাই। কেন, কোথা থেকে কি ইঞ্জেকশন মারি দেবা বলা যায়? তুমি একটা শেয়ানা শয়তান মেয়ে, এরকম কথা বলছো কেন? তুমি স্যারের কাছে নালিশ করেছি, স্যার আমার উল্টোপাল্টা কি বেশি কথা বলেছে জানো? তোমার ভাবটা আমার ভালো দেখতেছে না, এখান থেকে বিদায় হও, না তো এক্ষুনি স্যারকে ফোন করে ডাক দেবো। না 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 না, এইসব হাবি যাবি কাজ করো না, যাচ্ছি যাচ্ছি। এ তাল ভালো ঠেকতেছে না, এখানে একজন না একজন গাতি মেরে পড়ে থাকতে হবে। কেমন হয়েছে বাবা? খুব ভালো হইতে মামি, খুব ভালো হইতে। বলছি ভাগ্নে, আমি দোকানটা খুলছি, তুই তাড়াতাড়ি আয়। হ্যাঁ তুমি দাও মামা, আমি পটাত করে খাই, এমনি আসতেছি। ঠিক আছে। খা বাবা, পেট ভরে খা। দোকানটা 2-4 দিনেই খুব জমে উঠেছে, ভালো কাস্টমার আসছে। না আমার দুঃখের দিন শেষ হয়ে গেছে। বলছি গিন্নি, দুপুরবেলা রান্না করে পাঠিও। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি দোকান যাও, দুপুরে রান্না করে আমি নিজে হাতে নিয়ে আসবো। কেমন হয়েছে বাবা? খুব ভালো হয়েছে মামি, খুব ভালো হয়েছে। বলছি ভাগ্নে, তুই চার ভিতরে কি মেশাস? সবাই বলে তুই নাকি খুব সুন্দর চা বানাস। সে আমি জানি না, বানাই দিয়ে হয়ে যায়। খা বাবা, পেট ভরে খা। এই তো হয়ে গেছে, আবার দোকানের দিক জাতি হবে। ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছে, না হলে আমাদের ফাঁকা বাড়িতে তোকে পাঠিয়েছে। দাওয়া হয় ভালোর জন্যই হয়। আস্তে খা বাবা, গলায় বেঁধে যাবে। হয়ে গেছে মামি। বলছি ভাগ্নে, দুপুরবেলা আমি রান্না করে নিয়ে আসবানি। আচ্ছা আসি মামি। হ্যাঁ সাবধানে যাস। যা করে ভগবান মঙ্গলের জন্য করে। আগে তো মোটামুটি কোনো ইনকাম ছিল না, ওই স্বামীটা পুরোহিতের কাজ করে, হ্যাঁ কতদিন পর পর এক এক জায়গায় 200-400 টাকা পায়, ওই দিকে সংসার চলে। ভাগ্য ভালো, সরকারের থেকে কিছু টাকা দেয়, সেই টাকা দিয়ে চলে। এখন ভাগ্নে এসে গেছে, দোকান মোটামুটি রানিং হয়ে গেছে, রোজ দিন 500,000 হচ্ছে। এইভাবে চলতে থাকলে হ্যাঁ একদিন মোটামুটি ভালো টাকার মালিক হয়ে যাবো। প্রথম তো শুধু শুধু বরের উপর চেঁচামেচি করছিলাম, এখন তো দেখছি ভালোই হয়েছে। বলে না অতিথি ভগবান, সেই কেসই হয়েছে। তাই দেখি ভালো করে ডিমের ঝোল রান্না করি, দুপুরে আবার নিয়ে যেতে হবে। যাক, দোকান খোলা কমপ্লিট। এখন ভাগ্নে আসলে পারেই মোটামুটি চা বসিয়ে দিতে হবে, লোকজন চলে আসবে দেখি দেখি। ভাবছি এদিকে 2-4টে চেয়ার টেবিল লাগাতে হবে, আর ওখান দিয়েও কটা চেয়ার টেবিল লাগাতে হবে, একটা জলের ব্যবস্থা করতে হবে। কি নরেন কাকা, শুনলাম নাকি নতুন চার দোকান খুলেছ? এই তোমাদের আশীর্বাদে। তা আবার নাকি সেই চা বানাচ্ছ? ওই একটু একটু। বলি বুড়ো বয়সে এত ভীমরতি আসে কোথার থেকে? মানে বলছি কি, আমার একটা চার দোকান আছে গ্রামের ভিতরে, জানো তো নাকি? হ্যাঁ জানি তো। রাস্তার মাথায় চার দোকান খুলিছ, এদিকে যে আমার ধারে কাস্টমার একটাও যাচ্ছে না, এখন কি না খেয়ে মারা যাবো? এ দেখো, যার যার ব্যবসা তার তার হাতে। তুমি ভালো করে বানাও, তোমার কাছে কেন কাস্টমার আসবে না? আসবে অবশ্যই। মানে তুমি বলতে চাইছো আমি চা ভালো করে বানাই না? এ বাবা, আমি কখন বললাম? তুমি তো বলছো তোমার কাস্টমার এদিকে আসছে। নতুন দোকান খুলে লোকজন আসে না? শোনো, শহরের পরে তো কত চার দোকান, 5-5 মিনিট পর পরই চার দোকান পাওয়া যায়, সেখানে তো লোকজন এসব কথা বলে না। ওইখানে কথা ছাড়ো, তুমি এইখানে চার দোকান খুলেছো, কার পারমিশন নিয়ে চার দোকান খুলেছো? চার দোকান খুলতে পারমিশন লাগে নাকি? পারমিশন লাগে না, চার দোকানের একটা ইউনিট আছে না? তুমি কি ইউনিটের সাথে যুক্ত আছো? দেখো বাবা, আমি সাধারণ সিম্পল মানুষ, আমি অত শত বুঝি না। বাড়ির সামনে একটা চার দোকান লাগাইছি, বাস এটাই। আজকে এই চার দোকান বন্ধ করো। বলছি এরকম বলছো কেন বাবা? এই চার দোকানের উপরে আমাদের এখন সংসার চলছে, কোনো এমনি কোনো জায়গায় পুজো আশ্রয় সেরকম একটা বুকিং পাই না, এখন কি করে বাঁচবো? তাই একটা ছোটোখাটো চার দোকান দিচ্ছি, ওরকম করছো কেন? অত শত জানি না, আজকে দুপুরের ভিতরে এই দোকান এখান থেকে গায়েব হয়ে যাওয়া চাই। এরকম করো না বাবা, যদি না বন্ধ করো ক্লাবের ছেলেপেলে ডেকে এনে সব দোকান ভেঙে দেবো কিন্তু। 15 বছর ধরে দোকান চালাচ্ছি, হ্যাঁ এখন ভৎ করে এসে রাস্তার মাথায় দোকান লাগাই দিছো। হ্যাঁ এখন তোমার কাছে না এসে লোকজন আমার কাছে আসবে নাকি?
দেখো বাবা, এরকম করো না। এখন একা আইছি, দুপুরবেলা পুরো দল বল নিয়ে আসবো, পুরো দোকান পুরো ভাঙচুর করে তছমছ করে দেবো। এরকম বলছো কেন তুমি? চার দোকান এতদিন ধরে চালাচ্ছি, হ্যাঁ, ভাব করে এসে চার দোকান খুলে দিয়েছে, কত সাহস! এই মরেছে বিষ্টু এখানে কি করে? হ্যাঁ, বিষ্টু তার চার দোকানে যায়নি কতদিন, আর ওটা আমার কাছে টাকা পায়। এখন যদি আমার এখানে দেখে চেঁচামেচি করবে না, পালাই রে পালাই। আমার সব কাস্টমার তোমার এখানে আসছে, আমার খবর আছে। বলছি বাবা, হ্যাঁ, আমরা আমাদের মতন করি, তুমি তোমার মতন করো, এইভাবে হলে হতো না। দেখ বুড়ো, তোরা ভালোভাবে বলছি, কানে যাচ্ছে না? এখনো কিন্তু তোর দোকান ভাঙচুর করবো। তুই যদি ভালো চাস, সব জিনিসপত্র বাড়ি গুটায় নিয়ে যা, নাহলে কিন্তু সব ভাঙচুর করে শেষ করে দেবো। তুই আমার চিনিস? আমার নাম বিষ্টু। কি হয়েছে মামা? ও, আসল হচ্ছে নাটের গুঁড়ো এই মালটা নাকি হেব্বি চা বানাচ্ছে। কি কাকা, তুমি চা খাবা? তোর চার গোষ্ঠীর পিন্ডি মারি। এরকম কেন বলছো? তোকে কি আবার নতুন করে ডিভাইস করে বলতে হবে নাকি? এই বুড়ো হামের কাছে শুনে নে। ভাগ্নে, ওর সাথে মুখ লাগিস না, ও সেরকম একটা ভালো জুতির মানুষ না। কেন মামা, কি হয়েছে? তোকেও টাকলা বলে দিচ্ছি, দুপুর 12টার ভিতরে দোকান যেন বন্ধ হয়ে যায়। কিসের দোকান? কেন, তোমার কি নিমন্ত্রণ দিয়ে বলতে হবে নাকি? হারামজাদা, এই চার দোকান এক্ষুনি বন্ধ কর। ভাগ্নে, ওর সাথে মুখ লাগিস না, ও মানুষটা সেরকম ভালো না। আলে মামা তুমি দাঁড়াও। ভাগ্নে, মুখ লাগিস না। বলছি কি হয়েছে কাকা, আবার একটু খুলে বলো। আমার খেয়ে তো কাজ নাই, 10 বার বলতে যাবো। বলছি চার দোকান এখানে দেওয়া যাবে না, ফার্স্ট অ্যান্ড লাস্ট। আর যদি দিই তাহলে? ক্লাবের ছেলে পেলে এনে তোর দোকানের গোষ্ঠীর পিন্ডি মেরে দেবো। ও বাবা, তাই নাকি? নিয়ে আসো, লোক নিয়ে আসো। এই শালা বলে কি টাকলু? ভাগ্নে, এইসব ঝালের উঠে যাস না। টাকলু মাল, কোথাতে আইসিস? তোর কোনো খোঁজ খবর নাই? তুই আমার সম্পর্কে জানিস? হ্যাঁ, আমি কে? আমি একটা ছোটখাটো ডন। তুই দন না চাটের দন? কি বলি তুই? ঠিকই বলেছি। চা খাবি তো খা, 1 কাপ 10 টাকা, নাহলে এখান থেকে বিদায় হ। কি, তুই আমার গ্রামে আমার বলছিস সেখান থেকে বিদায় হয়? তোর এত বড় সাহস! এক চড়ে তোর দাঁত ফেলিয়ে দেবো। তো যদি ক্ষমতা থাকে হাত লাগিয়ে দেখ। হারামজাদা, আমার গ্রামে এসে আমার উপর ধমকি? ভালো ভালো বলছি কাকা, কলার ছেলে দাও। ছাড়বো না হারামজাদা, তুই কি করবি? এক ঘষি দিয়ে তোর নাকের বিট সমান করে দেবো। তুই বিষ্টুর সাথে পাঙ্গা নিস? বাবারে, কেলো বেঁধে গেছে, এখানে বড় সড়ো ঝগড়া হবে মনে হচ্ছে। ঠিক আছে, ছাড়বা না তো? দোকান বন্ধ কর এক্ষুনি। আমার তুই পিছনে সরো। উরি বাবারি, উরি বাবারি। হালাম দাদা, হ্যাঁ, আমাদের দোকান খুলতে দিবি না? হ্যাঁ, উরি মরে গেছি রে, মরে গেছি, ছেড়ে দে। উরি বাবারি, উরি মারে, ছেড়ে দে। মরে গেলাম। কেন দোকান বন্ধ করাবি বলে কর। উরি বাবারি, মরে গেলাম, ছেড়ে দে। বললি হবে না, ভাগ্নের গায়ে জোর আছে। ভাগ্নে, মারামারি করিস না, ছেড়ে দে। আরে দাঁড়াও মামা, আমার সাথে পাঙ্গা নাই। আমার চেনে না, আমার নাম ভাগ্নে। ভাগ্নে নাকি? ছেড়ে দে ভাইপো, ছেড়ে দে। আর আসবি না দোকানের সামনে কোনোদিন, বল। না, ভুলে গেছে, আর কোনদিন আসবো না। ছেড়ে দে। ফাজলি করলি তো লুঙ্গি খুলে দেবো, তারপরে ড্যাং ড্যাং করে দৌড়ে যাবি বাড়ি। মারে, উরি বাবারে, ছেড়ে দে। কেমন লাগলো? তোকে আমি দেখে নেবো। আমার গ্রামে এসে আমার মারা, হ্যাঁ, তোর একদিন কি আমার একদিন। তুই যা পারিস করে নিস। কোথার থেকে আইতিস? তোর সব বায়োডাটা বের করছি, দাঁড়া, তারপরে তোর গোষ্ঠীর পিন্ডি মারবো। আর 1 রাউন্ড হবে নাকি? তোরে দেখে নেবো। আমার নাম বিষ্টু। হারাম দাদা, আমার বাচ্চা, তুই দাঁড়ে হাসছিস? হ্যাঁ, দাঁড়া, তোর দেখাচ্ছি। তুমি যা পারো করে নিও, আমি ভাগ্নের দলে। তোদের দুদিনের ভাগ্নের ফুটনি দেখাচ্ছি, কাউকে ছাড়বো না আমি। বলছি ভাগ্নে, ভালো কাজ করেছ। মালটা অনেকদিন ধরে লোকের উপরে ঝামটি মারছিল, আজকে উচিত শিক্ষা দিয়েছো। বলছি ভাগ্নে, একটু পরে যদি দলবল নিয়ে আসে? আলে মামা তুমি টেনশন করো না, আমি একাই একছো। হ্যাঁ, ভাগ্নে যা কেলালো না, কুম্পু মার দিল। ও মানুষটা সুবিধার না, যে কোনো সময় আমাদের উপর অ্যাটাক করতে পারে। আলে মামা তুমি টেনশন নিও না, আমি তো আছি নাকি। বলছি ভাগ্নে, একটা কড়া করে চা দাও তো। দিচ্ছি। বললি হবে না, ভাগ্নের ক্যালমা আছে। বলছি কি চা দেবো? ভাগ্নের স্পেশাল ক্যালমা মাল দেবো? হ্যাঁ দাও, ভাগ্নের চা দাও। ভাগ্নের ক্যালমা দেখবা খালি। সত্যি এতদিন পরে আজকে একটু মন খুলে হাসলাম। দেখতে হবে না কার ভাগ্নে। সত্যি জেঠু, খুঁজে ওটা পাইছো ভাগ্নে। সব ভগবানের কৃপা। বলছি ভাগ্নে, একটু সাবধানে থেকো, বৃষ্টিমাল আবার নির্ঘাত আসবে। আসুক না এবার, পুরো বান্ডিল করে পাঠিয়ে দেবো। তাই যেন হয় ভাগ্নে, তাই যেন হয়। তোমার পাশে আমি আছি। হ্যাঁ, আমি একটু মোটামুটি ক্লাবের সদস্য আছি, সব ছেলেপেলেদের দিয়ে তোমার সাপোর্ট করাবো। কারোর সাপোর্টের দরকার নাই, আমি একাই 100। বললি হবে না, ভাগ্নের ক্যালমা আছে। বলছি কি পাদু, একটা খুশির খবর আছে। হ্যাঁ স্যার, আমাদের কাছে একটা খুশির খবর আছে। আগে আমারটা শুনবা না তোমারটা শুনবো আগে? হ্যাঁ স্যার, আপনি বলেন। বলছি কি, তোমাদের ফুটোদার ডোনার পাওয়া গেছে। মানে ফুটোদারের যে লিভার দেবে পাওয়া গেছে? হ্যাঁ, একটা গরিব অসহায় মানুষ, টাকা পয়সার দরকার, বুঝেছো? বলছি কই সেই লোকটা? শোনো, এইভাবে হয় না, বুঝতে পেরেছো? লোক ফোক দেখাতে কি নাই, টাকা পয়সার সেটেলমেন্ট আমি করে দেবো। বলছি টাকা তো দরকার পড়বে এখন। সেই কথাই তো বলছি স্যার, গুড নিউজ, টাকা পয়সার ব্যবস্থা হয়ে গেছে। কালকে জমিদার বাবু আসবে। কোথাকার জমিদার বাবু? জমিদার ডন। ও, জমিদার ডন, নাম শুনেছি। কি সুদের ব্যবসা না কি করে? হ্যাঁ স্যার, ঠিক শুনেছেন। বাবা, উনি তো মানুষটা খুব ডেঞ্জার। ও স্যার, ডেঞ্জার হোক যা হোক, এখন উনি ছাড়া আমাদের উদ্ধার করার মতন কেউ নেই। হ্যাঁ, ফুটোদার বাঁচাতে হলে ওনার সাহায্য নিতেই হবে। তাই কালকে সকালে আসবে বলিছে? হ্যাঁ, আপনার চেম্বারে আসবে, আপনার সাথে কথাবার্তা বলে কত কি বিল টিল হয় উনি সব টাকা পেড করে দেবে। দেখো সাবধান কিন্তু, টাকা তো আমি পেয়ে যাবো, পরবর্তীতে তোমাদের সমস্যা না হয়। টাকা না দিলে শুনেছি বাবা উনি নাকি লোকের মোটামুটি এই ট্রান্সফার করে দেয়। ও নিয়ে স্যার টেনশন করবেন না, আমরা সব ম্যানেজ করে নেব। যা ভালো বোঝো।
হ্যাঁ স্যার, কালকে সকালবেলা এসে টাকা সেটেলমেন্ট করে দেবে। আপনি তাড়াতাড়ি ফুটোদারে ভালো করে দিন। এই দেখো ডাক্তারবাবুর সাথে কথা বলা হয়ে গেছে, কালকে সকালে যদি টাকাটা দিয়ে দেয় দুপুরের ভিতরে অপারেশন করে দিলে 3-4 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে। বলছি ফুটোদা যে মানুষ, বসে থাকা মানুষ না। কদিনের ভিতরে চলাফেরা করতে পারবে? দেখো 15 দিন তো বেড রেস্ট নিতেই হবে, তারপরে হেভি কাজ করা যাবে না। না না, আমাদের হেভি কাজ না, শুধু বসে থাকা কাজ। ও কোনো সমস্যা নাই, 15-20 দিন পরের থেকে করতে পারবে। তাই যেন হয় স্যার, তাই যেন হয়। বলছি তবু একটু চোখে চোখে রাখবে, সাবধানে রাখবে, ঠিক আছে? আর সবসময় দেখবে যেন একটু হাসি খুশি থাকে। ওই যে একটা ছেলেদের রাখি দিয়ে গেছো না, ওই লাল ব্যাটারি না কি নাম, বাবারে বাবা হাসতে হাসতে কাঁপাই দিচ্ছে পুরো হসপিটাল। হ্যাঁ স্যার, ও বিশাল কমেডি। বলছি স্যার, পরবর্তীতে কোনো অসুবিধা হবে না তো? আরে বাবা না, কিচ্ছু হবে না, আমি আছি তো নাকি। কিন্তু খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, এইসব ননভেজ বেশি খালি, মশলা বেশি খালি কিন্তু সমস্যা হবে। না না স্যার, কোনো সমস্যা নেই, কালকে থেকে পুরো একদম নিরামিষ করে দেবো। তাহলে খুব ভালো হয়। বলছি তোমাদের বন্ধুত্ব দেখে না আমার খুব ভালো লাগে, তার জন্য তো আমি প্রাণপণ চেষ্টা করছি ফুটো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। বলছি কদিন ধরে তোমাদের একটা কথা বলবো, কিন্তু বলতে পারছি না। বলেন স্যার। বলছি তোমাদের বাড়ি কোনো মেয়ে ছেলে নেই? যখনই আসে দেখি সবাই ছেলে পেলে আসে, মেয়ে ছেলে তো কাউকে দেখি না। ও স্যার, আমরা গ্রাম ঘরের থেকে আসছি। এই ছোট বাচ্চাটা দেখছেন, হ্যাঁ, বাপ মরা মা মরা ছেলে। এই ছেলেটাকে এই শহরে এই ভারত কোচিং সেন্টারে ভর্তি করা হয়েছে। খুব ভালো ছেলে, খুব ভালো রেজাল্ট করেছে। আর এখন হোস্টেল থেকে, কলেজ থেকে, সব জায়গা থেকে ফ্রিতে পড়াতে চাইছে। বাবা তাই নাকি? হ্যাঁ, এই কম বয়সে কত কিছু আবিষ্কার করে ফেলেছে। চুলকনির তেল, তারপর টাকের মাথায় চুল গজানো ওষুধ। কি বলছো, টাক মাথায় চুল গজাবে? কি যে বলেন স্যার, আমার গজাইছে, ফুটোদার গজাইছে। যারা অপারেশন করবেন না তারও মাথায় চুল ছিল না। এই পাদু ভাইপো আমাদের ক্যালমা জিনিস বানিয়ে দিয়েছে, লাগানোর পর চুল আইছে। বলছি আমার মাথায় কি চুল হবে? হ্যাঁ স্যার, হবে না কেন? বলছি আমার জন্য একটু উপকার করো না, আমার একটু মাথায় যাতে চুল আসে সেই ব্যবস্থা করো না। হ্যাঁ স্যার, কোনো সমস্যা নেই, কাকা একটু ভালো হয়ে উঠুক, তারপরে আমি নিজের হাতে আপনার জন্য তেল বানিয়ে আনবো। তোমার কাকার ভালো করার দায়িত্ব আমার, তুমি খালি আমার মাথায় চুল গজানোর ব্যবস্থা করো। ও নিয়ে টেনশন করবেন না স্যার, আমি ঝাড়াত করে আপনার মাথায় চুল গজাই দেবো। সত্যি বাবা, একটু ছেলের মাথায় বুদ্ধি আছে বললেই হবে না। আমি ডাক্তার হলে কি হবে, বড় বড় জায়গায় আমি দেখাইছি, কেউ কোনো সলিউশন দিতে পারে না যে টাকের মাথায় চুল গজাবে, আর তুমি বলছো গ্যারেন্টি? এক সপ্তাহ স্যার, এক সপ্তাহের ভিতরে চুল গজাই যাবে। বলো কি? হ্যাঁ স্যার। সত্যি বললেই হবে না? ও চমৎকার জিনিস হবে, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। স্যার, একটা সপ্তাহ দাঁড়ান, একটা সপ্তাহ পরেই দেখতে পারবেন আপনার টাক দিয়ে চুল গজাচ্ছে। এরকম যদি হয় না, তোমার একটা ফটো তুলে আমি আমার হসপিটালে বান্ধায় রাখবো, আর এমন এমন তোমার কাছে রুগী পাঠাবো না, প্রচুর টাকা দেবে টাক মাথায় চুল গজানোর জন্য। তাহলে তো ভালোই হবে, আমাদের একটু সাহায্য হয়ে যাবে। হ্যাঁ তুমি খালি দেখো। স্যার, আপনি খালি আমার কাকারে তাড়াতাড়ি ভালো করে দিন। কোনো সমস্যা নেই, কালকেই অপারেশন হবে। ঠিক আছে স্যার, এখন আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ওই ফুটোরে হালকা পাতলা ডালের জল দিয়ে খাইও ভাত, ঠিক আছে? আচ্ছা স্যার। বলে কি, আমার টাকে যদি চুল গজায় না, বাবারে বাবা, একদম শাহরুখ খান ফেল। এরা যতই যা বলুক আমার এখনো বিশ্বাস হচ্ছে না, টাকে যদি চুল গজায় তারপরে বিশ্বাস হবে। এ কথা আমার ভরসা হচ্ছে কিন্তু বিশ্বাস হচ্ছে না। দেখা যাক বন্ধুরা, টাকে চুল গজায় কিনা। যদি এই ছোট ছেলেটা তাকে চুল গজায় দিতে পারে না, ওরে আমি 7 বার প্রণাম করবো।